সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরানের ড্রোন হামলা নিয়ে এবার মুখ খুললেন এরদোগান। কয়েকদিন আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, এরপর ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান দুই পক্ষ দুই ধরনের কথা বলেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এবারে জানাবো ইসরায়েলের কাছে $100 কোটি অস্ত্র চুক্তির কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় তেল আবিবের যুদ্ধাপরাধ এবং ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এ চুক্তির পরিকল্পনা করা হচ্ছে। জানাবো যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফায় বড় অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে কাতার ছাড়ার চিন্তা করছেন ফিলিস্তিনি নেতারা। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এবং হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর মধ্যস্থতাকারী দেশ হিসেবে বড় ভূমিকা রেখে আসছে পারস্য উপসাগরের ছোট দেশ কাতার। তবে যুদ্ধের 1 মাসের মাথায় দুপক্ষের মাঝে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারলেও এরপর আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। নতুন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি বাস্তবায়ন করতে না পারায় দোহার উপর ক্ষোভ প্রকাশ করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাসের উপর আরও চাপ বাড়াতে কাতার সরকারকে চাপ দিচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে কাতার থেকে নিজেদের রাজনৈতিক কার্যালয় সরিয়ে নিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা করছে হামাস। জানিয়ে দেব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেছেন রাশিয়ার হামলা ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষার প্রয়োজন, এজন্য তিনি ন্যাটোর সহযোগিতা চেয়েছেন। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় 45 বাংলাদেশি সহ 49 জন আটক। মালয়েশিয়ার কেডা রাজ্যের পার্লিসের একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে 45 জন বাংলাদেশি সহ 49 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইরানে ড্রোন হামলা নিয়ে মুখ খুললেন এরদোগান। কয়েকদিন আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, এরপর ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান দুপক্ষ দুই ধরনের কথা বলেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটেছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষের দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে, কোনো পক্ষই পরিষ্কার কথা বলছে না। একদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। ইসরায়েলের কাছে $100 কোটি অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে $100 কোটি অস্ত্র চুক্তির কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় তেল আবিবের সাথে যুদ্ধ অপরাধ এবং ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এই চুক্তির পরিকল্পনা করা হয়েছে। ডেইলি সাবার খবরে বলা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে 120 মিলিমিটার ট্যাঙ্কের জন্য $700 মিলিয়ন, কৌশলগত যানের জন্য $500 মিলিয়ন, 120 মিলিমিটার মর্টার রাউন্ডের জন্য $100 মিলিয়ন বরাদ্দ রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, চলমান গাজার যুদ্ধে এই সহায়তা হবে ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তা। এজন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। বিতরণ করতে কয়েক মাস বা বছরও লাগতে পারে। স্টেট ডিপার্টমেন্ট অবিলম্বে মন্তব্যের জন্য আনাদোলু এজেন্সির অনুরোধের জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফায় বড় অভিযানের অঙ্গীকার নেতানিয়াহুর। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আশঙ্কা এখনও বিদ্যমান। এর মধ্যে গাজায় রাফায় বড় আকারে হামলা চালাতে অঙ্গীকারবদ্ধ ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সাবধান করলেও তিনি কোনো তোয়াক্কা করছেন না। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং পশ্চিমা অনেক দেশের সরকার তাকে সাবধান করেছে এই বলে যে রাফায় 10 লক্ষাধিক নিরীহ মানুষের আশ্রয়স্থল, সেখানে হামলা চালালে এসব মানুষের প্রাণহানি হবে। কিন্তু সে পরামর্শকে উপেক্ষা করে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক থেকে গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে আছে রাফাও। সেখানে একটি ভবনে একই পরিবারের কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সেখানে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এর মধ্যে 4টি শিশু রয়েছে। আহত হয়েছেন অনেকে। গাজার কেন্দ্রস্থলে আল নুসেরাত শরণার্থী শিবিরে কমপক্ষে 5টি বাড়িতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তা সত্ত্বেও হামাসকে একেবারে নির্মূল করে দিতে দক্ষিণের রাফা শহরে বড় আকারে সামরিক অভিযান চালাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন হামলার খবরে অনেক ইসরায়েলি পর্যন্ত উদ্বিগ্ন। তাদের ভয়, দক্ষিণ গাজায় বড় অভিযান শুরু করলে তাতে হামাসের হাতে জিম্মি থাকা 130 জনের নিরাপত্তা নিয়ে সংশয় থাকবে, বাড়বে ঝুঁকি। কাতার ছাড়ার চিন্তা করছে ফিলিস্তিনি নেতারা। গত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রেখে আসছে পারস্য উপসাগরের ছোট দেশ কাতার। তবে যুদ্ধের 1 মাসের মাথায় দুপক্ষের মাঝে 7 দিনের একটি যুদ্ধবিরতির চুক্তি করতে পারলেও এরপর আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন না করতে পারায় দোহার উপর ক্ষোভ প্রকাশ করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাসের উপর আরও চাপ বাড়াতে কাতার সরকারকে চাপ দিচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে কাতার থেকে নিজেদের রাজনৈতিক কার্যালয় সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে হামাস। যদি হামাস এমনটা করে তাহলে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো চুক্তি সম্পাদন করা আরও কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী হামাস যদি কাতার ত্যাগ করে তাহলে গাজায় বন্দী কয়েক ডজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার জন্য যে আলোচনা চলছে তা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া হামাসের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বার্তা আদান প্রদানের পথও আরও কঠিন হয়ে পড়বে। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র। তাই ফিলিস্তিনি এই সংগঠনের সঙ্গে এই দুই দেশের কোনো সরাসরি যোগাযোগ নেই। তাই হামাস নেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কাতার, মিশর এবং তুরস্কের মতো দেশের উপর নির্ভর করতে হয় তেল আবিব এবং ওয়াশিংটনকে। এখন হামাস যদি কাতার ছেড়ে যায় তাহলে এই যোগাযোগ প্রক্রিয়া আরও কঠিন হবে। আরব কর্মকর্তারা বলছেন, দোহা থেকে নেতাদের সরিয়ে নিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের 2টি দেশের সঙ্গে যোগাযোগ করছে হামাস। 2টির একটি হলো ওমান, তবে অন্য দেশের নাম জানা যায়নি। তারা বলছে, বর্তমানে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির আলোচনায় যে ধীরগতি দেখা দিয়েছে তা আরও কয়েক মাস চলতে পারে বলে মনে করেন হামাস। তাই কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হতে পারে তাদের। এই বিষয়ে জানাশোনা আছে এমন একজন আরব মধ্যস্থকারী বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে। এটি পুনরায় শুরু করা হবে এমন কোনো লক্ষণ নেই। এর জন্য হামাস এবং আলোচকদের মধ্যে অবিশ্বাস বাড়ছে। মালয়েশিয়ায় 45 বাংলাদেশি সহ 49 জন আটক। মালয়েশিয়ায় কেডা রাজ্যের পার্সিলের একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে 45 বাংলাদেশি সহ 49 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং, মুকিং টিটিটিঙ্গি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্ট স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করে পার্লিশ ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে 44 জন বাংলাদেশি পুরুষ, 1 জন মহিলা রয়েছেন। বাকি 3 জনের মধ্যে 2 জন ইন্দোনেশিয়ার এবং 1 জন ভারতীয় নাগরিক। আটকদের বয়স 19 থেকে 54 বছরের মধ্যে। ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপসাপু নামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 101 জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে যাদের বৈধ কাগজপত্র নেই, যারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল, এমন 49 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটকের পর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্সিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। পার্লিশ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, তারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সঙ্গে আপোষ করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় অভিবাসন বিভাগ।